একটি নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 3.5% হারে অর্জিত সুদ 1 বছরে 210 টাকা হবে। একই মূলধনের ওপর 4% হারে 1 বছরের অতিরিক্ত কত সুদ পাওয়া যাবে? চেষ্টা করো, পারবে, খুব সহজ কোশ্চেন, ঠিক আছে? 30 অ্যান্সার আসা শুরু হয়েছে, বাহ, দেখা যাক। বলছে ভাই একটা নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 3.5% হারে অর্জিত সুদ 1 বছরে 210 টাকা হবে। একই মূলধনের ওপর 4% হারে 1 বছরে অতিরিক্ত ক টাকা সুদ পাওয়া যাবে? মানে বলছে 3.5% হারে 210 টাকা সুদ হয়, কিন্তু এই পার্সেন্টেজটা 3.5 না হয় যদি 4% হতো, তাহলে ক টাকা এক্সট্রা সুদ পেতে? দেখো সিম্পল ব্যাপার ভাই, তাহলে এই 210 টাকাটা, এই 210 টাকাটা কত পার্সেন্ট সুদের মান? 3.5% হারে একটা নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক, ঠিক আছে? 3.5% হারে বার্ষিক, মানে 1 বছরে 3.5%, মানে সুদ কত? 3.5%। আর টাকায় সুদ কত? 210 টাকা। তাহলে 3.5%-এর মানই হচ্ছে 210। 3.5%-এর মান 210। উত্তরে কি চাইছে? উত্তরে বলছে পার্সেন্টেজটা যদি 3.5% না হয়ে 4% হতো। আচ্ছা 4% হলে সুদ কত হতো? 4%ই হতো, কারণ 1 বছরে 4%, 4 4% হতো। তাহলে কত টাকা বেশি? পার্সেন্টেজে বেশি কত? 0.5। তাহলে সেটার মান বের করি, 0.5% বেশি হবে, ব্যাস। তার মানে 210 3.5%-এর মান। তাহলে যদি 4% হতো, পার্সেন্টেজে বেশি কত হতো? 0.5। কত টাকা বেশি? পার্সেন্টেজে 0.5-এর মান বের করলেই অ্যান্সার হয়ে গেল, অঙ্ক শেষ। চলো পার্সেন্টেজ কেটে দাও, দশমিক দশমিক চলে গেল, 5 7 35, 3 7 21 30, দেখা মাত্র অ্যান্সার 30 টাকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ব্যাস গল্প শেষ, কোনো ব্যাপারই না। ঠিক আছে, বুঝতে পারলে? আমরা আগের ক্লাসে করেছি, যারা 1 নম্বর ক্লাস করোনি প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই ভাই 1 নম্বর ক্লাস করে তারপরে 2 নম্বর ক্লাসে আসবে, না হলে তুমি মজা পাবে না, ভালো লাগবে না, আমারও বোঝাতে অসুবিধা হবে। তো প্লিজ 1 নম্বর ক্লাস করে তারপর 2 নম্বর ক্লাসে আসবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। আচ্ছা আগের দিনের ক্লাসে আমরা যেগুলো করেছিলাম, সুদের হারটা সব বের করেছি, টাইম বের করেছি, অ্যামাউন্ট বের করেছি, সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই যে ধরো আগের ক্লাসে আমরা সুদের হার বের করেছি না, সূত্রের মাধ্যমে আমরা সুদের হার পরপর বের করেছি। সুদের হারটাও চলো আমি তোমাকে একটা নিয়ম একটু এক্সট্রা দেখিয়ে দিই, ঠিক আছে? পার্সেন্টেজ মেথডে যদি সুদের হার বের করো তাহলে কীভাবে করবে, একটা অঙ্ক একটু এক্সট্রা করিয়ে দিই, তারপরে আমরা পরপর এগোচ্ছি। দেখো এই যে অঙ্কটা আগের ক্লাসে আমরা করেছিলাম, এটা সূত্র ধরে করেছিলাম, তো এটাকে কিন্তু তুমি পার্সেন্টেজ মেথডেও করতে পারো। কীভাবে? সুদের হার বের করার ক্ষেত্রেও পার্সেন্টেজ ইউজ করতে পারো। কীভাবে দেখো, পারবে। আর টাইম বের করলে সূত্র ইউজ করবে, ঠিক আছে? যদি আশা লক্ষ্মীর কাছ থেকে 4 বছরের জন্য 52,000 টাকা ধার নেয়, তাহলে 4 বছর শেষে আশাকে 20,800 টাকা সুদ দিতে হয়। বার্ষিক সরল সুদের হার কত? দেখো তুমি যদি সূত্র না ইউজ করে ডাইরেক্ট মাইন্ডে খেলতে চাও বা শর্টে খেলতে চাও বা পার্সেন্টেজ কনসেপ্ট ইউজ করতে চাও নর্মাল হিসাবে, তাহলে সূত্র না ইউজ করলেও চলবে। কীভাবে? যদি সূত্র না ইউজ করতে চাও তাহলে সুদের হার বের করার জন্য কী টেকনিক ইউজ করবে? দেখো সুদের হার অ্যাকচুয়ালি মানে কি? সুদের হার মানে হচ্ছে প্রতি বছর কত পার্সেন্ট হারে সুদ, প্রতি বছর। কী কথা বলছি? ধরো কোথাও লেখা আছে কোশ্চেনে যে 5% হারে বার্ষিক সুদ, এর মানে হচ্ছে প্রতি বছর 5 টাকা হারে সুদ। প্রতি বছর কতটা আসছে? তো সেই জায়গা থেকে দেখো আমরা প্রতি বছরের গল্পটা খেলে নেবো। 5,200 টাকা ধার নেয়, তাহলে 4 বছর শেষে তাকে 20,800 টাকা সুদ দিতে হয়। তাহলে 4 বছরে ভাই সুদ যায় কত? 4 বছরের সুদ যায় 20,800 টাকা, ঠিক আছে? 4 বছরের সুদ হচ্ছে আমার 20,800 টাকা। তাহলে সুদের হার বের করার জন্য অলওয়েজ 1 বছরের সুদ বের করে না। 4 বছরের সুদ যদি 20,800 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? কাটাকুটি করলে 4 5 20, 4 2 8, 0 0, মানে 1 বছরের সুদ 5,200 টাকা। যেই 1 বছরের সুদ বেরিয়ে গেল, সুদের হারও বেরিয়ে যাবে। তাহলে 1 বছরের সুদ যদি তোমার কাছে থাকে, তাহলে সুদের হার বের করার নিয়ম হচ্ছে কত টাকা সুদ 1 বছরে হয়েছে? 5,200 টাকা সুদ। বাই কত টাকার ওপর? কত টাকার ওপর? 5,200 টাকার ওপর, 5,000, ঠিক আছে? হ্যাঁ সরি, 52,000 টাকার ওপর ইন্টু 100% করতে হয়, ব্যাস গল্প শেষ। সুদের হার বের করা এটা হচ্ছে নিয়ম, বোঝা গেল? তুমি যদি সূত্র ধরে করতে চাও তো করতেই পারো, এছাড়া যদি মনে করো যে সুদের হার আমি সূত্র ছাড়া করব, তাহলে তুমি 1 বছরের সুদ বের করে নেবে। এবার 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100 করলে তোমার হয়ে যাচ্ছে কত টাকা সুদ, প্রথম বছরের সুদ বাই প্রথম বছরের মূলধন, ঠিক আছে? সুদটা উপরে লিখতে হয়, মূলধন নিচে লিখতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমার সুদের হার বেরিয়ে যায়, ঠিক আছে? লাড্ডু 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 লাড্ডু, 52 10 500, 10%, ঠিক আছে? ওকে ক্লিয়ার? কোনো প্রবলেম? বলবে নো স্যার নো প্রবলেম, ঠিক আছে? দেখো এটাকে করেছিলাম আমরা সূত্রের মাধ্যমে, এটা না, কোথায় গেল? যাই হোক চলো, বুঝে গেছো তোমরা, নেক্সট কোশ্চেন এগিয়ে যাই, টাইম নষ্ট করে লাভ নেই। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। সিএইচএসএল আসার একটা কোশ্চেন, চলো করো, পারবে। আজকে নতুন কিছু ভাই ভাই টাইপ আমরা শিখবো না। আজকে আগের দিনের ক্লাসে যে বেসিক জিনিস শিখেছি, আজকে ক্লাসে বেসিকটা কমপ্লিট হবে, ঠিক আছে? বেসিক খুব স্ট্রংলি তোমাদের এমনভাবে তৈরি হয়ে যাবে, মানে ভালো মতন ভিত তৈরি হয়ে যাবে আজকে ক্লাসে, মেন বেসটা তৈরি হয়ে যাবে, তারপর খেলতে শিখে যাবে।
সিএজএসএল সরল সুদের হারে 12,000 টাকা 5 বছরে 15,000 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? বুদ্ধি লাগাবে, নর্মাল কোশ্চেন না করালেও আমার চলতো, কিন্তু তবুও আমি তোমাকে করাচ্ছি সব রকম ভাবে তোমাকে, ঠিক আছে? আমি তোমাকে ডাইরেক্ট করছি বোঝানোর, মানে প্র্যাকটিস করার জন্য সব রকম দেখাচ্ছি। দেখো 12,000 টাকা 5 বছরে 15,000 টাকা হয়ে গেছে, তাহলে এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার সুদ ক টাকা হয়েছে। সুদ তোমার 3,000 টাকা হয়েছে, তাহলে তোমার সুদ ক টাকা এটা বুঝে নিতে হবে। সবসময় সুদ বলে দেবে না, সুদ কত টাকা, সুদ হচ্ছে তোমার 3,000 টাকা, কারণ 12,000 টাকাটা 5 বছরে 15,000 হয়েছে। টাইম তোমার কত, টাইম হচ্ছে তোমার 5 বছর, ঠিক আছে? প্রিন্সিপাল তোমার 12,000ই আছে, তাহলে সুদের হার চেয়েছে। তুমি ফর্মুলা ইউজ করো, তাহলে ফর্মুলা হচ্ছে 100i মানে 3,000 বাই পিটি, পি কত 12,000 আর টি কত 5। ক্যালকুলেশন করলে উত্তর শেষ, 1 2 3 1 2 3, ঠিক আছে? 3 4 12 4 25 100, ঠিক আছে? 5 5 25, মানে 5% হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর সূত্র ইউজ করে। সূত্র ইউজ করে যদি আমরা করি তাহলে 5% আসছে, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, 5% আসছে আমাদের সঠিক উত্তর। আর যদি সূত্র না ইউজ করো সেক্ষেত্রে তোমার কাছে কোনো বড় ব্যাপার না, কারণ তুমি শিখে গেছো, জেনে গেছো, বুঝে গেছো, সুতরাং পারবে, ঠিক আছে? আর তোমার 3,000 টাকা সুদ, ঠিক আছে? তো তোমার 3,000 মাসিক সুদের হার চেয়েছে, তো দেখো কীভাবে খেলবে। তুমি দেখছো 5 বছরের সুদ, একটু আগে যেমন শেখালে 5 বছরের সুদ তোমার 3,000 টাকা হচ্ছে। সুদের হার বের করার জন্য তুমি যদি সূত্র ধরে না করো তাহলে তোমাকে 1 বছরের সুদ সবসময় বের করে নেবে। 5 বছরের সুদ তাহলে 3,000 টাকা, কারণ 5 বছরে 12,000 টাকাটা 15,000 টাকা হয়েছে, তাহলে 5 বছরের সুদ হচ্ছে 3,000 টাকা, তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত টাকা, 5 6 30 0 0 600 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 600 টাকা হয়, তাহলে সুদের হার বের করার টেকনিক কি বললাম তোমাকে, 1 বছরের সুদ লিখবে, বাই নিচে প্রিন্সিপাল লিখে দেবে, এই যে 12,000 ইন্টু 100 করে সুদের হার তুমি বের করে দেবে। একটু আগেই শেখালাম, একটু আগেই তোমাকে আমি শেখালাম, 1 2 3 1 2 3 5 12 60, খেল খতম, অঙ্ক হজম। চিকেন এ বালা, মটন এ বালা, কোনটা ভালো লাগলো বলো, চিকেন না মটন? একটু চ্যাট বক্সে লেখো দেখি তো কার কি ভালো লাগছে। এমনি মজা কোনটাতে আসছে, মানে সূত্র ধরে করে নাকি সূত্র ছাড়া করে? বেশিরভাগ কোশ্চেন মজা তুমি কোনটাতে পাচ্ছ বা কোনটা তোমার ভালো লাগছে একটু জানাও তো দেখি। সূত্র ধরে হচ্ছে চিকেন আর সূত্র ছাড়া নাম হচ্ছে চলো মটন, বলো চিকেন ভালো লাগছে না মটন ভালো লাগছে, জানাও দেখি একটু। আমি একটু জানি না যে তোমার কি ভালো লাগছে। বেশিরভাগ ছাত্রছাত্রী মটন আর দুটোই লিখেছ, ভেরি গুড। কেউ শুধু চিকেন লেখেনি, এটা দেখে ভালো লাগলো। ছোটবেলা থেকে তো স্যার চিকেন খেয়েই আসছি, তাও হজম হয় না, আজকে স্যার মটনও হজম হয়ে যাচ্ছে প্লাস চিকেনও হজম হয়ে যাচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, ভালো লাগে দেখে, ঠিক আছে? আমিও কনফিডেন্স পাই, হ্যাঁ আমি তোমাকে বোঝাতে পারছি, খুব ভালো। চলো 21 নম্বর কোশ্চেন আমাদের, জিডি 2021। 3 বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর একটি নির্দিষ্ট সরল সুদ প্রাপ্ত পরিমাণ হলো 37,200 টাকা এবং 5 বছর পর 42,000 টাকা। একই পরিমাণ অর্থের উপর 6% বার্ষিক সুদের হার 8 বছরের সুদ নির্ণয় করো। ভালো করে কোশ্চেন পড়বে, নিজে অ্যান্সার করবে, কিচ্ছু হাতে করা নেই, কোনো নতুন টাইপ নয়, কনসেপ্ট এক, শুধু অঙ্ক ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, যে কোশ্চেন ভালো করে বুঝবে সে অ্যান্সার পারবে, ঠিক আছে? দেবজিৎ লিখেছে স্যার আমি নিরামিষ খাই, ঠিক আছে তাহলে চল তুমি নাম দিয়ে দাও হচ্ছে পনির, আচ্ছা পনির আর অন্য কিছু একটা নাম দিয়ে দাও, তুমি যা খাও যাও, ঠিক আছে? দেখো সোয়াবিন আর সোয়াবিন, এই সোয়াবিন নিরামিষের মধ্যে পড়ে তো কৌশিক, এই সোয়াবিন নিরামিষে পড়ে তো? আমি ঠিক জানি না, ঠিক আছে? যে নিরামিষ বুঝি তাহলে একটা নাম দাও সোয়াবিন, একটা নাম দাও পনির, এরকম কিছু নাম দিয়ে দাও, ঠিক আছে? চলো, 3 বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর একটি নির্দিষ্ট সরল সুদ প্রাপ্ত পরিমাণ হলো 37,200 টাকা। মানে 3 বছর পর একটা টাকা 37,200 টাকা হয়েছে, ওই টাকাটাই 5 বছর যদি রেখে দাও তাহলে হয়ে যায় হচ্ছে তোমার 42,000 টাকা। তাহলে একই পরিমাণ অর্থের উপর 6% বার্ষিক সুদের হার 8 বছরের সুদ কত হবে? তাহলে তোমাকে পনির আর ধোকা, ঠিক আছে, এটা বেশ ভালো খাবার, ধোকা আর পনির, ঠিক আছে? চলো, 3 বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর আর নির্দিষ্ট সরল সুদ প্রাপ্ত পরিমাণ, দেখো 3 বছর পরে কোনো একটা টাকা 37,200 টাকা হচ্ছে, কিন্তু ওই টাকাটা 5 বছর পরে গেলে 42,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট চলো বুদ্ধি করে আমরা বের করে নিই 3 বছর এবং 5 বছর। তাহলে এই 3 বছর থেকে যখন 5 বছরে গেছে 2 বছরে ক টাকা সুদ হয়েছে চলো বের করি, খুব সহজ টাইপ। দেখো 2 বছরে ক টাকা সুদ হয়েছে, বললো স্যার 3 বছরে টাকাটা ছিল 37,200 আর যেই 5 বছর হয়েছে তখন 42,000 টাকা হয়ে গেছে স্যার। তাহলে স্যার 42,000 থেকে আপনি একটা কাজ করুন, কোথায় গেল 37,200, 0 0 8 7 রাখে 8 4 3 রাখে 4, ঠিক আছে? ওকে বলবে হ্যাঁ স্যার পুরো ওকে, নো প্রবলেম, এটা 8। তাহলে 2 বছরের সুদ হচ্ছে 4800 টাকা, 2 বছরের সুদ পেয়ে গেলে তুমি। এখান থেকে তুমি তাহলে বলো 1 বছরের সুদ কত ভাই? 1 বছরের সুদ হচ্ছে তোমার 2400 টাকা। দারুণ কোশ্চেন, 1 বছরের সুদ তোমার 2400 টাকা, ঠিক আছে? আচ্ছা ওকে, 1 বছরের সুদ তোমার 2400 টাকা।
এবার তুমি আমাকে বলো দেখি তো আসল কিভাবে বের করবে। কারণ দেখো অঙ্কে তোমাকে কিন্তু আসল বের করতেই হবে, এখান থেকে এইটুকু লাইন থেকেই তোমার আসল বের করে নিতে হবে বুদ্ধি করে। আসল না বের করতে পারলে তুমি পরের লাইনে যেতেই পারবে না, কারণ পরের লাইনে বলছে একই পরিমাণ অর্থের উপর 6% বার্ষিক সুদের হারে 8 বছরের সুদ। আরে ভাই অর্থটা কত সেটাই যদি, সেই অর্থটাই যদি খুঁজে না বের করতে পারি তাহলে হবে না। এবার গেম হচ্ছে তোমার চ্যালেঞ্জ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইটুকু ডাটা দিয়ে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, দেখি কে পারে। এই এই যে এখান থেকে এইটুকু যে ডাটা দিয়েছে এর থেকে আমাকে বলো প্রিন্সিপাল কত। ভালো কথা, 3 বছরের টাকা ছিল, 3 বছরে যে টাকাটা কোনো একটা টাকা আছে, সেই টাকাটা 3 বছরের মাথায় 37,200 হয়েছে, আর ওই টাকাটা 5 বছর রাখলে 42,000 টাকা হয়। তাহলে 3 বছর থেকে 5 বছরে যেতে সুদ হয়েছে 4800 টাকা, তাহলে 1 বছরের সুদ 2400 টাকা। এবার বুদ্ধি করলে আমাকে বলতে তাহলে একদম প্রথম বছরের টাকাটা কত ছিল, প্রিন্সিপালটা কত ছিল, প্রিন্সিপালটা কত ছিল কে বলতে পারো? অনেকে অ্যান্সার দিচ্ছ 30,000, ভেরি গুড যারা বের করতে পেরেছো। কীভাবে বের করবে দেখো, যারা পারোনি তাদেরকে বলছি কীভাবে বের করবে দেখো বুদ্ধি করে। প্রিন্সিপালটা বের করার জন্য ভাই একটা কাজ করো, প্রথম লাইনের দিকে ফোকাস করো। 3 বছর পর টাকাটা তো আমার 37,200 টাকা হচ্ছে না, 3 বছর পর 37,200 টাকা হচ্ছে। তার মানে 3 বছর পর যখন 37,200 টাকা হয়েছে টাকাটা, কোনো একটা টাকা 3 বছর পর যখন 37,200 হয়েছে, তার মানে আমরা একটা কাজ করি এখানে 37, যেটা আমি বলতে চাইছি 3 বছর পর যখন টাকাটা 37,200 হয়েছে, তো 37,200টা আসল আর সুদ মিলিয়ে হয়েছে। সুদ আসলে 37,200 টাকা হয়েছে, আসলটা কত এক কাজ করি চলো। 1 বছরের সুদ 2,400 টাকা, তুমি এখান থেকে 3 বছরের সুদ বের করে নাও। এবার 3 বছরের সুদ তাহলে 3 × 24 = 72, 7,200 টাকা হবে। স্যার এটা করে লাভ কি হলো? দেখো এটা করে লাভ যেটা হলো, আসল বেরিয়ে যাবে। কেন বলো তো? 3 বছরের সুদ আসল তোমার কাছে রয়েছে 37,200 টাকা, আর 3 বছরের সুদ তুমি বের করে নিয়েছো 7,200 টাকা। তাহলে আসল ক টাকা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 30,000 টাকা। এইভাবে বুদ্ধি করে আমাকে আসলটা বের করে নিতে হবে, যতক্ষণ আসল বের করবে পরের অ্যান্সারই আসবে না। বোঝা যাচ্ছে? 2 বছরের সুদ 4,800 টাকা বিয়োগ করে বের করে নিলাম, 1 বছরের সুদ 2,400 টাকা, তাহলে 3 বছরের সুদ 7,200 টাকা। 3 বছর কেন বের করেছি? আমার কাছে 3 বছরের ডাটাটা রয়েছে 37,200 টাকা। তাহলে 3 বছরে যদি টাকাটা 37,200 টাকা হয়, 3 বছরের অ্যামাউন্ট 37,200 টাকা হচ্ছে সুদ আসল, আর 3 বছরের সুদ 7,200। সুদ আসল থেকে সুদ যদি বাদ দিয়ে দেই তাহলে আসল পড়ে থাকবে। সুদ আসল থেকে যদি সুদ বাদ দিয়ে দাও আসল পড়ে থাকবে, আসল বেরিয়ে গেল 30,000 টাকা। এবার উত্তরে যাই চাক পারবে। উত্তরে তোমাকে কি চেয়েছে? বলছে তাহলে এই অর্থের উপর, এই যে তুমি অর্থটা বের করেছো, এই অর্থের উপর 6% বার্ষিক সুদের হারে 8 বছরের সুদ। তাহলে এই যে 30,000 টাকা তুমি বের করলে এর উপর কত পার্সেন্ট সুদ হবে? 6% হারে 8 বছর, মানে 648%। আমরা শিখেছি আগের ক্লাসে শর্টে বের করার জন্য। এখানে I=BRT/100 বসাতে এখন আমরা ডাইরেক্ট মাইন্ডে করবো 648%। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য ভোগাম্মা, তাহলে 0 0 3 8 24 4 হাতে রইল 2, 3 4 12 আর 2 14, 14,400 টাকা। অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। 3 বছরে এই টাকা, 5 বছরে এই টাকা, ঠিক আছে। তো আসল তো চেঞ্জ হবে না, সরল সুদ আসল চেঞ্জ হয় না, তাহলে সুদ বেড়েছে ক টাকা? ঠিক আছে, কারণ দেখো প্রথমে কোনো একটা টাকা ছিল, সেই টাকাটা 37,200 টাকা হয়েছে 3 বছরের মাথায় গিয়ে সুদ আসলে। এবার সুদ আসলটা ওই টাকাটা 5 বছরের মাথায় গিয়ে 4,200 টাকা হয়েছে, এই 42,000 টাকা হয়েছে। তাহলে এবার যে 3 বছর থেকে 5 বছরে যেটা পাবো সেটা কিন্তু সুদ বেড়েছে, আসল আর বাড়বে না। সরল সুদে আসল অলওয়েজ ফিক্সড থাকে, আসল চেঞ্জ হয় না ভাই, আসল ফিক্সড। প্রথম বছরে আসল যা, দ্বিতীয় বছরে আসল তাই, তৃতীয় বছরে আসল তাই, চতুর্থ বছরে আসল তাই, সব সময়। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় খুব ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি যেটা ভাই বলতে চাইছি, ব্যাপারটা কীরকম হয়েছে প্রথমে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো গল্পটা কেমন হয়েছে, আগের পেজে আছে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য একটু ইউজ করছি। হ্যাঁ, আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো দেখো কোনো একটা টাকা প্রিন্সিপাল তুমি জানো না, হ্যাঁ, এই প্রিন্সিপালটা 3 বছর পরে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, প্রথমে প্রিন্সিপাল তুমি জানো না, কোনো একটা টাকা, এই টাকাটা 3 বছরের মাথায় গিয়ে 37,200 টাকা হয়েছে, ঠিক আছে। আর 5 বছরের মাথায় গিয়ে, মানে আরও 2 বছর রাখার ফলে, ঠিক আছে, আরও 2 বছর রাখার ফলে 3 বছরের মাথায়, হ্যাঁ আরও 2 বছর তুমি যখন রাখছো, মানে 5 বছরের মাথায় গিয়ে এই টাকাটা হয়ে গেছে আমার 42,000 টাকা। এটুকু বোঝাতে পেরেছি? প্রিন্সিপাল তুমি জানো না, এই টাকাটা 3 বছরের মাথায় গিয়ে 37,200 টাকা হয়েছে, হ্যাঁ, আর 5 বছরের মাথায় গিয়ে টাকাটা আমার 42,000 টাকায় পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে এখান থেকে বুদ্ধি করে আগে প্রিন্সিপাল বের করতে হবে, যেভাবে হোক তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে। এবার প্রিন্সিপাল বের করার জন্য আমরা একটা জিনিস দেখছি, ভালো করে বুঝবে। এই যে 37,200 টাকাটা, এখানে ক টাকা তুমি জানো না, ঠিক আছে। এই টাকাটা সুদ আসলে এই টাকা হয়েছে, আর 5 বছরের মাথায় গিয়ে এত হয়েছে। এবার 3 বছরের মাথায় এই টাকা, আর 5 বছরের মাথায় এই টাকা, তাহলে 3 বছর থেকে 2 বছর, আরও 2 বছর রাখলে ক টাকা বেড়েছে? এটা 3 বছরের মাথায়, এটা আমার 5 বছরের মাথায়, ঠিক আছে, এটা ভুলে যাও না।
3 বছরের মাথায় কোনো একটা টাকা 37,200 সুদ আসলে, আর 5 বছরের মাথায় 42,000 টাকা। তাহলে 3 নম্বর বছর থেকে 5 নম্বর বছরে যখন টাকাটা বেড়েছে 37,200 থেকে 42,000 টাকা হয়েছে, টাকা বেড়েছে? টাকা বেড়েছে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমাদের 4,800 টাকা। ঠিক আছে, এই টাকা থেকে এই টাকা কত? 4,800 টাকা বেড়েছে। এই যে 4,800 টাকাটা যে বাড়লো, এটা অ্যাকচুয়ালি কী বাড়লো বলো তো? এটা সুদ বেড়েছে, সুদ সুদ। কারণ এই 37,200 টাকা 3 বছরের মাথায় গিয়ে 37,200 টাকা হচ্ছে সুদ আসলে। টাকা রেখে দিলে সুদ বাড়বে, টাকা রেখে দিলে সুদ বাড়বে, আসল বাড়বে না। টাকা রেখে দিলে সুদ বাড়বে, আসল বাড়বে না। আমি তোমার থেকে 100 টাকা ধার নিয়েছি, তুমি বলছো দাদা 1 বছর টাকা রাখলে 5%, 1 বছর 5% হারে সুদ, তাহলে 1 বছর পরে যদি টাকা শোধ দিই আমাকে 5 টাকা এক্সট্রা দিতে হবে, 2 বছর পরে যদি টাকা শোধ দিই আমাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে, 3 বছর পরে টাকা শোধ দিলে আমাকে 30 টাকা এক্সট্রা দিতে হবে। ঠিক আছে, এইভাবে। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সুদ। তো এটা ক বছরের সুদ? 3 বছর থেকে 5 বছরে যখন গেছে তখন এই টাকাটা এক্সট্রা অ্যাড হয়েছে, তার মানে এটা সুদ। তার মানে এটা হচ্ছে আমার 2 বছরের সুদ। 3 থেকে 5 বছর মানে 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ 4,800 টাকা। এই টাকা থেকে এই টাকার বিয়োগ এসছে আমার 4,800। 3 বছর থেকে 5 বছরের মাথায় মানে আরো 2 বছর, তাহলে 2 বছরের সুদ 4,800 টাকা। এটা হচ্ছে সুদ, সুদ 2 বছরের সুদ। তাই না, 2 বছরের সুদ, এগুলো হচ্ছে সুদ। তাহলে 1 বছরের সুদ 2,400 টাকা, 3 বছরের সুদ বের করলাম কত? 7,200 টাকা। স্যার 3 বছর বের করে লাভ কি হলো? অঙ্কে এবার প্রিন্সিপাল বের করতে সুবিধা হবে। কারণ এই যে তুমি যখন অঙ্ক আমরা এখানে সাজাচ্ছিলাম যে আসলটা 3 বছরের মাথায় গিয়ে 37,200 টাকা হয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি 3 বছরের মাথায় গিয়ে এটা হয়েছে মানে কি আসলের সঙ্গে সুদ যোগ হয়ে এটা হয়েছে, আসলের সঙ্গে সুদ যোগ হয়ে এটা হয়েছে। তো 3 বছরের মাথায় গিয়ে কোনো একটা টাকা 3 বছরের মাথায় গিয়ে 37,200 হয়েছে, আসলের সঙ্গে সুদ যোগ করে নিশ্চয়ই এটা হয়েছে। তার মানে এই 37,200 টাকাটার মধ্যে আসল প্লাস সুদ দুটোই আছে। এবার আমরা বুদ্ধি করে কি করি, 3 বছরের সুদ ক টাকা? 7,200। তাহলে এই টাকার মধ্যে 7,200 যদি সুদ হয় তাহলে আসল কত? আসল হচ্ছে 30,000 টাকা। বোঝাতে পারলাম? একবার প্রত্যেক স্যার লিখে জানাবে। ক্লিয়ার প্রত্যেকের এখন? 2 বছরের সুদ 4,800 টাকা, 1 বছরের সুদ 2,400 টাকা, তাহলে 3 বছরের সুদ 7,200 টাকা। 3 বছরের সুদ আসল 37,200। তাহলে 3 বছরের সুদ আসল, এর মধ্যে সুদও আছে আসলও আছে। তার থেকে যদি সুদ বের করে দিই তাহলে আসল বেঁচে থাকবে 3 বছরের আসল। তার মানে প্রথমে টাকা ছিল 30,000 টাকা, 3 বছরের মাথায় গিয়ে 37,200 টাকা হয়েছে, তারপরে আরও সুদ হয়ে 5 বছরের মাথায় গিয়ে 42,000 টাকা হয়েছে। প্রত্যেকে এসে লিখেছো, থ্যাংক ইউ। চলো এবার যে আসল বেরিয়ে গেলে এবার উত্তরে তোমাকে দ্বিতীয় লাইনে চেয়েছে এই একই পরিমাণ অর্থ মানে এই 30,000 টাকাটার উপরে তুমি 6% হারে 8 বছরের সুদ খাটাও। তাহলে সুদ কত? তাহলে 6 8টা 48% নতুন সুদ হবে, 14,400 টাকা হয়ে যাচ্ছে আমার সুদ। চলো নেক্সট কোশ্চেন, একই টাইপের কোশ্চেন থাকবে। দেখো জিডি কি বলছে, একই টাইপের কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমি চাইলে শুধু রেল থেকে আনতে পারতাম, শুধু জিডি থেকে আনতে পারি, আমাদের রাজ্যে বিভিন্ন পরীক্ষা থেকে আনতে পারি। আমি চাইলে শুধু এমটিএস, শুধু সিএইচএসএল বা শুধু সিজিএল থেকেও আনতে পারতাম। দেখো ট্যাগ দেখো না, অঙ্কের টাইপের উপর ফোকাস করো। আমার মেন উদ্দেশ্য তোমাকে শেখানো, সব রকমভাবে কনসেপ্ট শেখানো। কনসেপ্ট শিখলে আমি টাইপটা জানলে যাই দিক যে এক্সামে দিক পারবো। ঠিক আছে, হ্যাঁ রাজেশ, তোমার চার্ট আমি দেখে নিয়েছি, তুমি গ্রুপটির জন্য প্রস্তুতি নিচ্ছ একদম। চলো দেখে নিয়েছি, হয়ে যাবে বাবা, এসো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বার্ষিক একই সরল সুদের হারে 3 বছরে 17,925 টাকা এবং 7 বছরে 21,825 টাকা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 4/2/5 বছরে 18,500 টাকার উপর আগের সুদের হারে দ্বিগুণ হারে সরল সুদ কত? এই পরের লাইনে পড়ে এসো, আগে এইখানে মার্ক করে দিলাম আমি, এইটুকু থেকে প্রিন্সিপাল বের করো। ঠিক আছে, এইটুকু থেকে আগে প্রিন্সিপাল বের করো আর সুদের হার বের করে নাও। এইটুকু যেখানে আমি মার্ক করে দিয়েছি এইটুকু থেকে আগে মেন ডাটা বের করে নাও। দেখো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বার্ষিক একই সরল সুদের হারে 3 বছরে 17,925 টাকা এবং 7 বছরে 21,825 টাকা পাওয়া যায়। মানে 3 বছরে 17,925, ঠিক আছে, 7 বছরে 21,825 টাকা হয়ে যায় টাকাটা। তাহলে 3 বছর থেকে 7 নম্বর বছরে যখন গেল, কত বছরের গ্যাপ? 4 বছরের গ্যাপ। এই 4 বছরের সুদ কত হয়েছে জাস্ট বিয়োগ করে দাও। 3 বছরের মাথায় এই টাকা, 7 বছরের মাথায় টাকাটা বেড়ে এত হয়েছে, তাহলে 3 বছর থেকে যখন 7 বছরে আসলো এই 4 বছরে সুদ কত টাকা বেড়েছে? যেটা বাড়ে সবসময় সুদ বাড়ে, সুদ কত টাকা বেড়েছে? বলবে স্যার 21,825 থেকে 17,925 স্যার বাদ দিন, তাহলে স্যার 0,0,9 7 রাখে 8 3 3,000 স্যার 900 টাকা হচ্ছে স্যার আমার 4 বছরের সুদ। 3 নম্বর বছর থেকে যখন 7 নম্বর বছরে গেছে এই 4 বছরে 3,900 টাকা সুদ হয়েছে। তাহলে 1 বছরের সুদ কত ভাই? 1 বছরের সুদ হলো স্যার 4 দিয়ে কাটাকুটি করুন, 4 নং 36, 30 4 7 28, 4 5 20, 975 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে আমার 975 টাকা। এগুলো হচ্ছে সুদ, 1 বছরের সুদ 975। এবার আসল বের করার জন্য প্রথম লাইনে দেখতে হয় কত বছর আছে? 3 বছর।
তাহলে 3 বছর বের করো, তাহলেই আমার আসল বেরিয়ে যাবে। তাহলে 3 বছরের সুদ আমার কত হবে, 1 বছরের সুদ এত, তাহলে 3 বছরের সুদ 3 দিয়ে গুণ করো, 3 5 15 5, হাতে রইল 1, 3 7 21 আর 1 22 2, হাতে রইল 2, 3 9 27 আর 2 29, 2925 টাকা। 4 বছরের সুদ 3900 টাকা, 1 বছরের সুদ 975 টাকা, আর 3 বছরের সুদ 2925 টাকা। স্যার 3 বছরের সুদ বের করে লাভ কি হবে? কারণ 3 বছরের সুদ আসল তোমার কাছে রয়েছে, কারণ 3 বছরের মাথায় টাকাটা এত টাকা হয়েছে। কোন টাকাটা 3 বছরের মাথায় এই টাকা হয়েছে? আচ্ছা, আরামসে আমার প্রিন্সিপাল বেরিয়ে যাবে, কারণ 3 বছরের মাথায় গিয়ে কোনো একটা টাকা 17,925 টাকা হচ্ছে সুদ আসলে, 17,925 টাকা হচ্ছে সুদ আসলে। আর তার থেকে সুদ যদি আমরা বাদ দিই, এটা হচ্ছে সুদ আসল, 3 বছরের মাথায় গিয়ে সুদ প্লাস আসল, এর থেকে 3 বছরের সুদ বাদ দিয়ে দাও, সুদ বাদ দিয়ে দাও, তাহলে আমার কি বেরিয়ে যাবে? তাহলে আমার বেরিয়ে যাবে হচ্ছে আসল। ঠিক আছে, যদি বিয়োগ করি 0 0 0 15, 15,000 টাকা হচ্ছে আমাদের আসল। এইটুকু প্রত্যেকে বেরিয়েছে, ভেরি গুড। প্রত্যেকে একদম চ্যাট বক্সে লিখেছো স্যার 15,000 টাকা হচ্ছে স্যার আমাদের আসল, ভেরি গুড। এই অবধি প্রত্যেকে পেরে গেছো, 15,000 টাকা হচ্ছে আমাদের আসল। এবার এই অঙ্কে একটা এক্সট্রা গেম আছে, আগের অঙ্কের থেকে অঙ্কটা একটু কঠিন বেশি, মানে একটা ধাপ বেশি করতে হবে। সেটা কি? তুমি 15,000 টাকা বের করে নিয়েছো আসল, ভালো কথা, সুদের হারও তোমাকে বের করতে হবে, অঙ্কে আরও লাগবে আর, অঙ্কে কিন্তু আমাদের আরও লাগবে আর। এবার আর বের করার জন্য আমরা কি করবো তাহলে? আর বের করার জন্য আমরা তাহলে কি করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো আসল 15,000 টাকা বেরিয়ে গেছে। আসল যখন আমাদের 15,000 টাকা বেরিয়ে গেছে, আমরা চলো এখানে আরামসে এবার আমরা সুদের হার বের করে নেবো। সুদের হার বের করার জন্য আমরা কি করবো বলো তো? এখানে হয়ে যাবে, চলো কোনো ব্যাপার না। সুদের হার বের করার জন্য আমরা কি করবো তুমি বলো? তাহলে সুদের হার কত হবে? তোমার কাছে সব আছে। সুদের হার বের করার একটু আগে শর্টকাট টেকনিক শিখিয়েছি, 1 বছরের সুদ নেবে ওপরে, বাই নিচে নেবে আসল, ইন্টু 100 করলে তোমার সুদের হার বেরিয়ে যাবে। এখান থেকে তোমার আরটা বেরিয়ে যাবে আর। ঠিক আছে, লাড্ডু লাড্ডু কি যাই হোক, যদি এখানে আমরা কাটাকুটি করি, আচ্ছা আসলে আমাদের 15,000 টাকা, 1 বছরের সুদ 975 টাকা, ঠিক আছে। এবার চলো আমরা কাটাকুটি করি। আমরা যদি কাটাকুটি করি, এখানে 30 দিয়ে যাচ্ছে, এখানে যদি কাটি 5 একে 5, 47, 5 9 45, 5 5 25, ঠিক আছে। ওকে, 3 দিয়ে কাটলে 3 10 30 কেটে দাও, 3 6 18, 3 5 15, মানে সুদের হার আসছে 6.5%। 65/10 মানে 6.5%। সুদের হার আমাদের চলে এসছে কত? সুদের হার আমাদের চলে এসছে 6.5%। বুদ্ধি করে আমরা বের করে নিয়েছি, 6.5% হচ্ছে আমাদের সুদের হার। ঠিক আছে, 6.5% হচ্ছে আমাদের সুদের হার। ওকে, এবার উত্তরে কি বলেছে? উত্তরে কি বলেছে? এবার উত্তরে দেখো কি চাইছে, দেখো উত্তরে বলছে, এবার এই লাইনে ফোকাস করো। 4x2/5 বছরে 18,500 টাকার উপর আগে সুদের হারের দ্বিগুণ, আগে সুদের হারের দ্বিগুণ হারে সরল সুদ কত হবে? ব্যাপারটা বোঝো। বলছে তুমি আসল পেয়ে গেছো, তোমার কাছে সুদের হারও আছে। বলছে একটা কাজ করো, তুমি এবার 18,500 টাকার ওপর, 18,500 টাকার ওপর তুমি একটা কাজ করো ভাই, 18,500 টাকার ওপর তোমার যে সুদের হার ছিল তার দ্বিগুণ সুদের হারে, দ্বিগুণ সুদের হার মানে কি? এখানে 6.5% আগে সুদের হারটা ছিল, এর ডবল করে দিতে বলছে, 6.5-এর দ্বিগুণ হচ্ছে আমার 13%। ঠিক আছে, আরটা আমার কত হয়ে যাবে? 13, পি আর টি টি। ঠিক আছে, টাইমটা কত? 4x2/5 মানে হচ্ছে কত বছর? 4 5 20 আর 2 22/5 বছর। ঠিক আছে, ইন্টু বাই 100 হয়ে যায়, আমরা জানি প্রত্যেকখানে 100 টাকা। বুঝতে পারলাম? এই যে পি আর কত? আর হয়ে যাবে 13%, কারণ 6.5-এর 6.5%-এর ডবল বলেছে, সুদের হারটা ডবল করে দিতে বলেছে, তাই 13 হয়ে গেল। টাইম আমাকে বলে দিয়েছে কত? 4x2/5 মানে 22/5। এবার ফর্মুলার নিচে যে 100 হয় সেই 100, বা 13%-এর জন্য যে 100 হয় সেই পার্সেন্টেজ 100টা, ব্যাস ক্যালকুলেশন করলেই তোমার উত্তর। করো আর অ্যান্সার দাও আমার আগে। দুটো শূন্য এখান থেকে কেটে দাও, 5 দিয়ে এখানে কেটে দাও, 3 5 15, 35, 5 7 35। তাহলে অ্যান্সার কত আসবে? দেখো 7 আছে, 3 আছে, 2 আছে, 3 7 21-এর 1, 2 1-কে 2। অপশন শেষে 2 কোন অপশানে আছে? অপশান সিতে আছে, মানে অপশান সি হবে আমার রাইট অ্যান্সার, 10,582 টাকা। ঠিক আছে, কারণ তারপর 7 3 2 ইউনিট ডিজিট কাজে লাগাও, 3 7 21-এর 1, আর ওই একের সঙ্গে আবার 2 গুণ করলে 2 1-কে 2, মানে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেন ছিল, একটু ধাপে ধাপে তোমাকে করতে হবে, বুদ্ধি করে করতে হবে। এখন শেখাচ্ছি বলে এই সমস্ত লাইনগুলো হচ্ছে, বাড়িতে প্র্যাকটিসের সময় তুমি স্টেপ জাম্প করে করে করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সরল সুদ 5,000 টাকা 6 বছরে 7,500 টাকায় পরিণত হয়, যদি সুদের হার 3.5% বৃদ্ধি করা হয়, তাহলে সুদ আসল ক টাকা হবে? একদম সহজ কোশ্চেন, তাড়াতাড়ি করে ফেলবে আমার আগে। প্রথমে সুদের হার বের করবে, তারপরে বাড়াবে, যা করার করবে।
সরল সুদে 5,000 টাকা 6 বছরে এত টাকায় পরিণত হয়, তাহলে সুদের হার 3.5% বৃদ্ধি করা হয়, তাহলে সুদের আসল কত হবে? তো এখান থেকে এইটুকু থেকে আগে তুমি সুদের হারটা তো বের করো, তারপর তুমি 3.5% বাড়াবে। ঠিক আছে? সরল সুদে 5,000 টাকা 6 বছরে 7,500 টাকায় পরিণত হয়। এখান থেকে আগে সুদের হার বের করো, সেই সুদের হারের সঙ্গে 3.5 যোগ করে দেবে, বৃদ্ধি করবে। বৃদ্ধি পরে হবে। আগে আমরা কাজ করি, সুদের হার বের করি। তো সুদের হার বের করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 5,000 টাকাটা 7,500 টাকা হয়েছে, মানে 1,550 টাকা 6 বছরে হয়েছে। 6 বছরের সুদ কত? 1,550 টাকা। শটা যদি করো, 5,000 টাকাটা 6 বছরে 7,550 টাকা হয়েছে। ক টাকা বেড়েছে? 1,150 টাকা বেড়েছে। ক বছরে বেড়েছে? 6 বছরে বেড়েছে। তাহলে 6 বছরের সুদ 1,550 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? কাটাকুটি করলে 6 দুগুণে 12, 35, আর 35 যদি হয়ে যায় 6 সাতা, ধর 5 6 30, 6 6 34, 5 সাতা কি বলছি, 6 দুগুণে 12 হয়ে গেল 35। ঠিক আছে, তাহলে আমরা কত দিয়ে দেবো? আমরা দিয়ে দেবো হচ্ছে 5 6 30, 6 6 34 হয়ে যাচ্ছে, তাহলে 5 6 30। আচ্ছা, কোথাও কি সমস্যা হচ্ছে কিছু? 7,550 মানে 1,550। ঠিক আছে, পয়েন্টে কি আসছে? মনে হচ্ছে পয়েন্টে আসবে। ঠিক আছে, পয়েন্টে আসবেই, কিছু করার নেই। এখানে পয়েন্ট পয়েন্ট চলো সূত্র ইউজ করে দিই, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। ঠিক আছে, সুদ হচ্ছে 1,550 টাকা। ও সরি সরি সরি, না 6,000 থেকে 7,500, 2,000 কেন হবে? ও হ্যাঁ 7,000 আছে তো, 2,550 টাকা সুদ হবে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। 2,550 টাকা আমাদের সুদ হচ্ছে 100i বাই, চলো আমরা করে দিলাম হচ্ছে পি হচ্ছে 5,000, আর হচ্ছে টাইম হচ্ছে 6 বছর। ডাইরেক্ট ওইভাবে করতে পারতাম, চলো সূত্র ফেলে দিয়েছি, করেই নিই। চলো সুদের হার এখান থেকে বের করে না, তোমার কত আসছে দেখো। লাড্ডু 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 লাড্ডু। ঠিক আছে, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 1 5, 51/6। ঠিক আছে, 51/6 আসছে আমাদের। বা শূন্যগুলো রেখে দিলেই একটা ভালো হতো, কাটাকুটি করতে আমাদের হেল্প হতো। ঠিক আছে চলো, কেটে ফেলেছি যখনই, কোনো অসুবিধা নেই। 6 48 কেটে দাও, 3.0 5 6 30, 8.5। ঠিক আছে, ভাগটা আমি মুছে দিচ্ছি, এখানে 8.5 লিখে রাখছি। হ্যাঁ, সুদের হারটা 8.5%। তাহলে নতুন যে সুদ আসবে, সাপোজ তার নামে আমি আর দিলাম, নতুন যে সুদের হার আসবে বলছে যে 3.5% বাড়িয়ে দাও। তাহলে 8.5 এর সঙ্গে তুমি কি করবে? 3.5 এবার বাড়িয়ে দেবে। তাহলে নতুন সুদের হার তোমার কত হয়ে যাচ্ছে? 8.5, 9 আর 3 12%। নতুন সুদের হার তোমার কত হয়ে যাচ্ছে? নতুন সুদের হার হয়ে যাচ্ছে তোমার 12%। ঠিক আছে, 12% হয়ে গেল। হ্যাঁ, আগে সুদের হার ছিল 8.5, সেখান থেকে 3.5% তোমার বৃদ্ধি করতে বলেছে, নতুন সুদের হার হয়ে গেছে তোমার 12%। ঠিক আছে, উত্তরে কি যে তাহলে সুদ আসলে কত টাকা হবে? এই নতুন সুদের হারে সুদ আসলে কত টাকা হবে এমন বের করতে বলেছে। তাহলে এমন বের করার জন্য শর্টকাটে করো, এমন বের করা। তুমি কি করবে? টাকা মেন প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা। এই টাকার উপর কত পার্সেন্ট কে বলতে পারে আমাকে? এই টাকার উপর এখানে কত পার্সেন্ট হবে? সুদের হার 12%, ক বছরের জন্য রাখবে? 6 বছরের জন্য রাখবে। তাহলে 6 বারং 72%। শুধু সুদ বলে 72% বের করতাম, যেহেতু সুদ আসল চেয়েছে মানে অ্যামাউন্ট চেয়েছে, 172%-এর মান বের করো, অঙ্ক শেষ। বুঝতে পারলাম আমি? 12% হারে 6 বছরের, 12% হারে 6 বছরের সুদ আসল কত? 12% হারে 6 বছরের সুদ 6 বারং 72, 6 বারং 72, 112% কেন লিখেছো বাবা? 112 তো হবে না, কারণ এখানে শুধু পার্সেন্টেজটা নিচ্ছ কেন? তার সঙ্গে সঙ্গে টাইমটা যে গুণ করতে হবে সেটা ভুলে গেছো। অনেকে গুলিয়ে বলছে স্যার 112 নিয়ে নিন, তুমি মিস করে গেছো যেটা, সেটা হচ্ছে টাইম। আমরা আগের দিন সুদের হার মানে সুদ বের করার জন্য কি করছিলাম? সুদের হার ইন্টু টাইম গুণ করে নিচ্ছি না অলওয়েজ। যদি শুধু সুদ বলতো তাহলে আমরা বলতাম এখানে 12 আছে আর 6 বছর, মানে 6 বারং 72% সুদ হবে। কিন্তু তো সুদ আসল চেয়েছে মানে অ্যামাউন্ট চেয়েছে, মানে 172%-এর মান বের করো। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য তোমার কেটে যাবে, গুণ করো আর অ্যান্সার দাও। 0, 5 দুগুণ 10 শূন্য, হাত রইল 1, 5 7 85 আর 1 86। ঠিক আছে, 8,600 অপশান বি হবে রাইট আনসার। ভেরি ভেরি গুড, প্রত্যেকে এখন সঠিক উত্তর দিচ্ছ। ঠিক আছে, যে বোকা হবে এখানে এমন বের করতে গিয়ে অনেক টাইম লাগিয়ে দেবে, কিন্তু আমরা বুদ্ধি করে 172% বের করলাম এবং কত শটে আমরা কি করলাম? এমন বের করলাম। এছাড়া তুমি যদি সূত্র ধরে এমন বের করতে চাও, তুমি ভাবো তোমার কতটা টাইম যাবে। তুমি আগে প্রথমে BRT/100 করে সুদ বের করবে, তারপরে আসলের সঙ্গে আবার সুদ যোগ করবে, তারপরে সুদ আসল তুমি বের করবে। তোমার কিন্তু অনেক 4 গুণ 3 গুণ টাইম বেশি চলে যাবে। সেই জন্য আমরা বুদ্ধি খাটালাম এবং অ্যান্সার করলাম। ঠিক আছে, চলো। এছাড়া আমরা মনে করলে অন্যভাবে করতে পারতাম, আমি আর টাইম ওয়েস্ট করছি না। বাকি তুমি একটু শর্টে করে এটাকে, এই জায়গাটা চাইলে নিজের মতো শর্টে করতেই পারো। কোচিং দেখো তো কি এসছে?
নেক্সট করো, এটা করো। আগে পারতাম না, আপনার ক্লাস করে অনেক শিখতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে স্যার 172 কী করে এলো? যে লিখেছো সে কি আগের ক্লাস বাবা করোনি? আগের ক্লাস রিভিশন না করে চলে আসছো তাহলে বলো? ঠিক আছে, আগের ক্লাসে কিন্তু শিখিয়েছি। হ্যাঁ, 12% হারে 6 বছরের সুদ হলে যদি বলতো অঙ্কের সুদ, তাহলে 6 বারং 72%। কিন্তু যদি সুদ আসল চাই তখন 100 প্লাস 72 মানে 172। আগের ক্লাসে কিন্তু শেখানো। আগের ক্লাস যদি আরেকবার রিপিট করে দেখো, বা যদি না করে থাকো, অবশ্যই প্রথমে বলেছি আবারও বলছি, যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাস করোনি, ক্লাস নাম্বার 1 করোনি, তার বুঝতে অসুবিধা হবে। অঙ্ক ভাই শিখতে গেলে, বুঝতে গেলে, পারতে গেলে পরপর করা খুব জরুরি। শুধু করা জরুরি নয়, তার সঙ্গে সঙ্গে রিভিশন করে আসা জরুরি। তুমি রিভিশন করবে না, আগের ক্লাসে যা শিখিয়েছি সেটা যদি ভুলে যাও, তাহলে আমি তোমাকে বারবার একই জিনিস কীভাবে মনে করাই বলো তো? বলো। কারণ এটা তো একটা কনসেপ্ট। অঙ্ক একটা বাড়ির মতন ভিত তৈরি হয়ে গেল। একটা মানে প্রথম দিন আমি সরল সুদ কষায় মাটি খুঁড়েছি, তারপরে আজকে আমি ভিত তৈরি করছি, এরপর আস্তে আস্তে দেয়াল গাঁদবো, তারপরে আমি ছাদ দেবো। এবার ধরো কেউ যদি বলে প্লাস্টারের সময় বা ছাদ দেওয়ার দিনকে এসে বলে যে স্যার আমি বুঝতে পারছি না, স্বাভাবিক, তোমার ভিত ঠিক নেই। অঙ্ক সবসময় ভিত তৈরি করে এগোতে হবে, এবং ভিত তৈরি করতে গেলে পরপর ক্লাস করা জরুরি, পরপর রিভিশন করে আসা জরুরি। কনসেপ্ট, আগের কনসেপ্ট যদি প্রথম নতুন ক্লাসে না মাথায় নিয়ে আসো তাহলে সমস্যা। সিনেমার মাঝখানে ঢুকলে কিছু বোঝা যায়, তেমন অঙ্কের অধ্যায় মাঝখানে ঢুকলে বোঝা যায় না। পুষ্পা দেখছো, মাঝখানে লাস্ট 30 মিনিট দেখে তুমি কি বুঝবে? বাহুবলী দেখছো, লাস্ট 30 মিনিট দেখে তুমি কি বুঝবে? চলো অ্যান্সার করো। আর মাঝে কেউ জয়েন করবে না, অসুবিধা হয়, হয় একদম প্রথমে জয়েন করবে, নাহলে করবেই না, রেকর্ডেড দেখবে। কোনো পরিমাণ অর্থের উপর 40 বছরের প্রাপ্ত সরল সুদ হলো সেই পরিমাণ অর্থের 2/5 ভাগ। বার্ষিক সুদের হার কত? খুব 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 সোজা কোশ্চেন, তাড়াতাড়ি করো। স্যার এই ম্যাথগুলো আগে কোনোদিনও করিনি, এই প্রথম করছি। চলো ভেরি গুড, করো। কোনো পরিমাণ অর্থের উপর 40 বছরের প্রাপ্ত সরল সুদ হলো সেই পরিমাণ অর্থের 2/5 ভাগ। বার্ষিক সুদের হার কত? আমি তোমাকে সামান্য বেসিকে এত কোশ্চেন করাচ্ছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়ো, অল ওভার ইন্ডিয়াতে তোমাকে এত কোশ্চেন কেউ প্র্যাকটিস করাবে না, আর এত বেসিক লেভেলের কোশ্চেন এতক্ষণ ধরে কেউ বোঝাবে না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আমি তোমার ভিত তৈরি করার জন্য যা পরিশ্রম করছি, আমার মনে হয় না তুমি কোথাও পাবে। ঠিক আছে, দেখো, কোনো পরিমাণ অর্থের ওপর 40 বছরের প্রাপ্ত সরল সুদ হলো সেই পরিমাণ অর্থের 2/5 ভাগ। বার্ষিক সুদের হার কত? কিভাবে করবো? কোশ্চেনে বলে দিয়েছে যে কোনো পরিমাণ অর্থের উপর 40 বছরের প্রাপ্ত সরল সুদ হলো সেই পরিমাণ অর্থের 2/5 ভাগ। হ্যাঁ, বলছে সুদ, সুদ প্রিন্সিপালের 2/5 ভাগ। সুদটা প্রিন্সিপাল মানে আসলের 2/5 ভাগ। আসলের 2/5 ভাগ। দেখো বলে দিয়েছে যে 40 বছরের প্রাপ্ত সরল সুদ, সুদ সেই পরিমাণ অর্থের 2/5 ভাগ, মানে সুদ আসলের 2/5 ভাগ। আসলের 2/5 ভাগ। এখান থেকে আয়ের জায়গায় আয় থাকে, পি কে কান ধরে নিচে নিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে তোমার কি হবে? 2/5 এর জায়গায় 2/5 থাকবে। অর্থাৎ সুদ এবং তোমার আসল এবং সুদের অনুপাত তুমি পেয়ে গেছো 5:2। তুমি এখান থেকে এইভাবে লিখে দাও যে আমার প্রিন্সিপাল ইস টু ইন্টারেস্ট 5:2। বোঝা গেল? মানে তোমার আসল 5 টাকা, তাহলে সুদ 2 টাকা। আসল যদি 5 টাকা হয়, সুদ 2 টাকা হয়। যে আসল 5, সুদ 2। তুমি অনুপাতের আকারে জিনিসটাকে সাজিয়ে লিখে রাখলে। ঠিক আছে, চলো। এরপরে অঙ্কে তোমার কি চেয়েছে? অঙ্কে চেয়েছে বার্ষিক সুদের হার। এসব তোমার কাছে এবার কোনো ব্যাপার না। ঠিক আছে, ওয়াটার পানি জল কোশ্চেন, তুমি এবার পারবে করে ফেলো। ঠিক আছে, তুমি ধরে নাও যে আসল তোমার 5x টাকা আর সুদ তোমার হচ্ছে 2x টাকা। উত্তরে কি চেয়েছে? সুদের হার। সুদের হারের ফর্মুলা কি? 100i বাই পিটি। পি কত তোমার? 5x। আর টি এর জায়গায় যেহেতু বার্ষিক লেখা আছে, বার্ষিক মানেই 1 বছর। সবসময় টাইম বলে দেবে না। বার্ষিক যদি থাকে তার মানে ভাবে কিছু বলে দেয়নি টাইমের ব্যাপারে। বার্ষিক মানে 1 বছর। ঠিক আছে, এক্স এক্স কেটে গেল, 5 কুড়ি 100। কোথায় ভুল করলাম গো? একটু জানাবে তো। 100i বাই পি। ও 40 বছর তো বলে দিয়েছিল কোশ্চেনে, 40 বছর। তাহলে এক্স এক্স কেটে গেল। ঠিক আছে, তাহলে 5 কুড়ি 100, 20 বাই 40, 20 দুগুণে 40, 1/2। কোথায় ভুল করছি বারবার? ঠিক আছে, 40 5 200, 100 দুগুণে 200, এক্স এক্স কেটে গেল, 1% আছে, সব কেটে যাচ্ছে। 1% অপশন ডি, 1%, 1%, একদম বাচ্চা ক্যালকুলেশন। চলো, হলো? বলবে হ্যাঁ স্যার হলো, কোনো ব্যাপার না। নেক্সট কোশ্চেনে চলুন চুপচাপ। এ করকে দিখাও যারা, এ করকে দিখাও। যদি 600 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 2 বছরের সরল সুদ একত্রে 180 টাকা হয়, তাহলে সুদের হার কত? সিম্পল,
টাকাটা ফিক্সড আমার আছে 600 টাকার, ঠিক আছে, 600 টাকার 4 বছরের সরল সুদ। আমি ধরলাম সুদের হারটা হচ্ছে আমার 8%, ঠিক আছে। তাহলে 600 টাকার 4 বছরের সরল সুদ মানে 600 টাকার 4% প্লাস 600 টাকার 2 বছরের সরল সুদ। 600 টাকারই 2 বছরে 8% আর মানে 2%। এই দুটো সুদ মানে কত? এই দুটো সুদ মানে টোটাল 180 টাকা। এই দুটো সুদ মানে টোটাল হচ্ছে 180 টাকা যোগ করলে, এই তো কোশ্চেনে দিয়েছে না। 600 টাকার 4 বছরের সুদ কত পার্সেন্ট হারে আমরা জানি না, আমরা ধরলাম 8%। তোমরা 5 অ্যান্সারও দিয়ে দিয়েছো, ভেরি 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 গুড। 600 টাকার 8% হারে 4 বছরের সুদ মানে 4%, আর 600 টাকার 8% হারে 2 বছরের সুদ মানে 2%। এই টোটাল সুদ কত টাকা? 180 টাকা। এখান থেকে 8 এর মান বের করলে অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে সিম্পল একটা কাজ করো, 8% তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে 600 আর 600 কত হয়ে যাচ্ছে আমাদের? 600 আর না, এখানে 8% কমন ওইভাবে দরকার নেই। তুমি একটা কাজ করো সিম্পল, বা এখানে একটা কাজ করো, পার্সেন্টেজ তুমি তুলে দিয়ে নিচে 100 নিয়ে নাও, বুঝতে তোমার সুবিধা হবে না। পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে তুমি 100 লিখে দাও, ঠিক আছে। আর এখানে তুমি পার্সেন্টেজ তুলে দিয়ে 100 লিখে দাও, যাও সিম্পল। PRT/100 PRT/100 টাইপের হয়ে গেছে। PRT এই যে আর এই যে টি, ঠিক আছে, বাই 100, এই যে পি এই যে আর এই যে টি বাই 100। হ্যাঁ, ক্যালকুলেশন করো, কে আর এর মান বের করলে অঙ্ক শেষ। 8 এর মান বের করলেই তোমার অঙ্ক শেষ। তোমরা প্রত্যেকে বলছো 5%, আমি আর পড়াবো এটা, দেখি পরের কোশ্চেনে যাবো। বলো, তোমরা প্রত্যেকে আশা করি পেরে গেছো, কেউ না পারলে পরের ক্লাসে বলবে, নিজেদের পারে যাওয়া উচিত। সিম্পল ক্যালকুলেশন চলো করেই দিই, বাদ দাও। 6 1 সঙ্গে 600, এখানে 6 1 সঙ্গে 600 কেটে দাও, তাহলে 4 6 24 আর প্লাস 12 আর সমান সমান 180। 24 আর 12 হচ্ছে 36 আর সমান সমান 180। কাটাকুটি করলে 4 9 36, 9 কুড়ি 180, 4 5 20। 8 এর মান 5%। বাচ্চা কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো এগোচ্ছি। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার 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 বলবি ইয়েস স্যার, পুরো ক্লিয়ার। নেক্সট এনটিপিসিতে আসা কোশ্চেন চলো। এখান থেকে একটু হালকা একটা কনসেপ্ট শুরু হবে। মেন কনসেপ্ট এই বলতে পারো একটা ভ্যারাইটি, যেখানে দিন দিয়ে দেয় এবং এখানে প্রচুর ছেলেপেলে তোমাদের গুলিয়ে যায়, যাদের না গোলায় পরপর 2 থেকে 3টে কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়ে দেবো, অর্ডার পানি জল হয়ে যাবে, আর ভুলবে না। লিপিয়ার নয় এমন বছর 73 দিনের জন্য বার্ষিক 16% হারে 48,750 টাকা সরল সুদ নির্ণয় করো। লিপিয়ার নয় কেন বলে দিয়েছে বলতে? দেখো, লিপিয়ার ব্যাপারটা আশা করি তোমরা প্রত্যেকে জানো ছোটবেলা থেকে। লিপিয়ার মানে যে সমস্ত সালকে পুরোপুরি 4 দিয়ে কাটাকুটি যায় সেগুলো হচ্ছে লিপিয়ার। লিপিয়ার প্রতি 4 বছর পর পর আসে। যেমন 2012 সাল ছিল লিপিয়ার। কীভাবে বুঝবে? 2012 সাল 4 দিয়ে কাটাকুটি করো, 4 5 20, 3 4 12, পুরো ভাগ যাচ্ছে মানে এটা লিপিয়ার। 2013 4 দিয়ে পুরো ভাগ যাবে না, দশমিকে আসবে। 2014 পুরো যাবে না, ঠিক আছে। 2015 পুরো যাবে না। 2016 আবার পুরো ভাগ চলে যাবে, যে 2016 আবার 4 দিয়ে পুরো ভাগ চলে যাবে, 4 5 20, 4 4 16, ঠিক আছে। তো যে সমস্ত সাল পুরো 4 দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে লিপিয়ার, এবং লিপিয়ার প্রতি 4 বছর অন্তর অন্তর আসে। যেমন 2012, তারপরে 2016 আসবে 4 বছর পর, তারপর 2020, তারপর 2024, এইভাবে তোমার আসতে থাকে হচ্ছে লিপিয়ার পরপর। এরপর 2028, এইভাবে চলতে থাকে, ঠিক আছে। হ্যাঁ, 12 16 এভাবে 4 বছর পরপর লিপিয়ার আসতে থাকে। আর লিপিয়ারে তোমরা ক্যালেন্ডার চেক করে দেখবে, লিপিয়ার যে বছর হয় সেই বছর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। লিপিয়ার যে বছর হয় সেই বছর ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস 29 দিনে থাকে। যেমন 2012, 2016, তুমি যদি চলে যাও ক্যালেন্ডারে, তুমি দেখবে যে তোমার লিপিয়ার যেহেতু বছর, সে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। বাকি বছরগুলোতে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসে 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়, ঠিক আছে। তোমরা যদি রেজনিংয়ে ক্যালেন্ডার করে থাকো, এইসব বাচ্চা জিনিস তোমাদের কাছে আশা করি করেছো। হ্যাঁ, কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, রেজনিংয়ের এইটুকু কনসেপ্ট আশা করি প্রত্যেকে জানো, ঠিক আছে। তো 29 দিনে হয়। হ্যাঁ, লিপিয়ার হলে 29 দিন, আর যদি লিপিয়ার না হয়, নন লিপিয়ার হলে 28 দিন, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছেন। এবার তার মানে কি বলো, তার বছর কত দিনে কাউন্ট হয় বলো তো? নন লিপিয়ার হলে আমরা 365 দিনই বলি, কিন্তু লিপিয়ার যে সালগুলো হয়, যেহেতু ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয়, তখন পুরো বছরটাকে 366 দিনে নিতে হয়। লিপিয়ার যখন যে বছর লিপিয়ার হয় সেই বছরের দিন সংখ্যা 366 ধরা হয়, 365 না। 365 দিনে এক বছর আমরা কমন বলি, কিন্তু লিপিয়ার যে সালগুলো হয় সেখানে 366 আমরা ধরি। 366 ধরার পিছনে মেন কারণ হচ্ছে, কারণ ফেব্রুয়ারি মাসে একদিন বেশি, তো বছরেও একদিন বেশি, ঠিক আছে। লিপিয়ার সালগুলোতে বছর 366 দিন, আর ফেব্রুয়ারি মাস 29 দিন। মাসে একদিন বেশি, বছরেও একদিন বেশি। লিপিয়ার কোনগুলো? যেগুলো 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, ব্যাস। একটা ছোট্ট কনসেপ্ট। তো সেই জন্য এখানে বলে দিচ্ছেন লিপিয়ার নয় মানে 365 দিন হিসাবে অঙ্ক করতে বলেছে। লিপিয়ার নয় যদি বলতো লিপিয়ার, তাহলে 366 দিন নিতে হতো। লিপিয়ার নয় এমন বছরে 73 দিনের জন্য 16% হারে 48,750 টাকার সরল সুদ নির্ণয় করো। তাহলে 48,750 টাকার সরল সুদ বের করার জন্য আমরা কি করি? সুদের হার এবং সময়কে গুণ করে দিই। সুদের হার হচ্ছে আমার 16, এবং বা তুমি দরকার হলে PRT/100 দিয়ে করো যদি বুঝতে অসুবিধা হয়। তোমার পি হচ্ছে কত? 48,750। পি তুমি আর কত? 16%। তোমার টি কত? টি 73 দিন। বারবার আগের দিন বলেছি, যদি কেউ এবার ভুল করো তাহলে সেই এখানে টিক্কি আছে, মনে আছে? টিক্কি ছোটবেলায় বলতাম, বল অ, আমি ফট করে তোমাকে বলো অ, তুমি বলে অ, তারপর আমি টিক্কিটা টুক করে টেনে দেবো, তুমি বলে আ, ঠিক আছে। ওরকম হবে,
হ্যাঁ, ভুল করবে না। 73 দিন মানে কি 73/365 বছর। সবসময় আমি বারবার বলেছি আগের ক্লাসে যে সরল সুদের অঙ্কের টাইম বছরে ক্যালকুলেশন হবে। তাহলে পি আর টি, টিটা এত হলো বাই 100, ক্যালকুলেশন করলে তোমার উত্তর কি অ্যান্সার আসছে ক্যালকুলেশন করে ফটাফট বলো আমাকে, কিছু নেই অঙ্কে। 1560 প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, চলো তাই আমি ক্যালকুলেশন করবো না, অনেক ক্যালকুলেশন করিয়েছি এসব বাচ্চা জিনিস। 73/365 কাটাকাটি করলে 5 দিয়ে যাবে, তারপর কাটাকাটি করবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার, কিচ্ছু নেই অঙ্কে। 1560 প্রত্যেকে বলেছো অপশানে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এটাতে তো বাচ্চা আছে, কোনো ব্যাপার না, বাচ্চা কোশ্চেন আছে। এবার তোমাকে কি করবে এক্সামিনার, কঠিন করার জন্য, তোমাকে ঝামেলায় ফেলার জন্য তোমাকে ডাইরেক্ট বলে দেবে না কতদিন, তোমাকে বলবে এই মাসের এতদিন, এই মাস, এই মাস, এই মাসে এতদিন অবধি হয়েছে। নাও এবার তুমি বের করো বুদ্ধি করে, দেখো কীভাবে খেলবে। নেক্সট, এনটিপিসি সিবিটি 1, 5ই ফেব্রুয়ারি 2017 থেকে 19শে এপ্রিল 2017 পর্যন্ত বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে 5,000 টাকার সুদ নির্ণয় করো। সূত্র তো একই। অঙ্কের টুইস্ট কি চলে আসলো, অঙ্কের মেন চ্যালেঞ্জ কি চলে আসলো, অঙ্কের মেন চ্যালেঞ্জ চলে আসছে হচ্ছে এবার তোমাকে সময়টাকে বের করে নিতে হবে যে কত দিন হচ্ছে। দিন আর বলে দেবে না, দিন এবার গুনে বের করে নাও। এই মাসের এই ডেট থেকে এই মাসের এই ডেট অবধি কতদিন বের করে নাও। অত নুনতু নুনতু দিয়ে দেবো না তোমাকে, তুমি এবার খেটে বের করো ভাই, বলো কতদিন। এসো, প্রথম কথা সালের দিকে তাকাবে, 2017 সাল। 2017 সাল নন লিপিয়ার, লিপিয়ার নয়, মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে। তো তোমার কী কী মাস আছে, ফেব্রুয়ারি থেকে অঙ্ক শুরু হচ্ছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে। তো দেখো 5ই ফেব্রুয়ারি 2017 সাল, তাহলে এই মাসে ফেব্রুয়ারি মাস 28 দিনে, ফেব্রুয়ারি মাস কত 28 দিনে, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে, মার্চ মাস হয়ে যাবে আমাদের কি 31 দিনে। আচ্ছা এটা তোমরা আশা করি জানো, হাত মুঠো করো, হাত মুঠ করো, হাতের ওপরে একটা টুকলু মতন আছে, এই যে প্রথমে একটা টুকলু আছে, দেখে না ভালো করে, এই যে হাতের ওপরে যে টুকলুটা রয়েছে, ঠিক আছে, যে টুকলু, ঠিক আছে, টুকলু, এটা জানুয়ারি, গত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে ধরতে হয় টুবলুগুলোকে, ঠিক আছে। টুবলুতে যে মাস আসবে, ঠিক আছে, তোমার পাহাড়ে যে উঁচু উঁচু জায়গায় যে মাসগুলো আসবে সেগুলো 31 দিন, আর গর্তে গর্তে যে মাসগুলো আসবে সেগুলো হচ্ছে 30 দিন, আর ফেব্রুয়ারিটা সেক্ষেত্রে ব্যতিক্রম 28 বা 29 হয়, তোমরা জানো, ঠিক আছে। দেখি উপরে একটা কমেন্ট এসছে, কৌশিক ওটা একটু পড়ি। স্যার আপনার ব্যাচে থেকে পড়তেই পারছি না, এত কমেন্ট যাচ্ছে, একটু অফ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল? আপনার ব্যাচে থেকে আপনার বই প্র্যাকটিস করা আর ব্যাচে না থেকে প্র্যাকটিসের পার্থক্য চালিয়ে দাও। শাহরুখ মন্ডল জিজ্ঞাসা করছে যে স্যার আপনার ব্যাচে থেকে বই প্র্যাকটিস করা আর ব্যাচে না থেকে বই প্র্যাকটিস করার মধ্যে পার্থক্য, হিউজ পার্থক্য, বিভৎস পার্থক্য, ঠিক আছে। শুধু এই বই বলে না, যে কোনো বইয়ের ক্ষেত্রে যদি ভালো করে না শিখে বই প্র্যাকটিস করতে চাও, তুমি তো সলিউশন দেখেও বুঝতে পারবে না, এটাই মেন পার্থক্য। সলিউশন প্রথম কথা দেখো, নিজে না পারলে বই প্র্যাকটিস করে ভাই মজা আসে না, তুমি বইয়ের প্রত্যেকটা কোশ্চেনে কি ওই অ্যান্সার দেখে দেখে করবে, ঠিক আছে। মেন পার্থক্য কি, তুমি সলিউশন দেখেও বুঝতে পারবে না। তোমাকে ধরো এই সলিউশনটা আমি দিয়েও দিলাম বইতে, ঠিক আছে, সলিউশন আমি তোমাকে দিয়েও দিলাম, তুমি কি যদি না জানতে শুধু সলিউশন দেখে বুঝতে পারতে, আমি সব লিখে দেবো। তুমি কি শুধু সলিউশন পড়ে, নিজে ভেবে দেখো তো, শুধু সলিউশন পড়ে তুমি কি বুঝতে পেরে যাবে যদি না শেখো? প্রথমে তোমাকে অঙ্ক শিখতেই হবে। যদি তুমি শেখো, তোমার কনসেপ্ট জানা থাকে, তখন হতে পারে কোনো কোশ্চেন তোমার আটকে গেল, তুমি তো সলিউশনটা দেখে ব্রেন ক্লিক করবে, আচ্ছা এটা এইভাবে হয়েছে, আমি তো জানতাম, আমি একটু ভুলে গেছিলাম, আচ্ছা ক্যালকুলেশনটা আমি ভুল করেছিলাম, আচ্ছা ও আচ্ছা এই জায়গাটা ভুল করছিলাম, এটা হচ্ছে ব্যাপার। না শিখে তোমাকে আমি যদি খাতায় লিখেও রেখে দিই সব জিনিস খুব সুন্দরভাবে ডিটেলসে, তুমি অন্য সাবজেক্ট বুঝে যাবে ভাই, অঙ্ক বুঝতে পারবে না। এই যে কথাগুলো বলছি, লিপিয়ার, হাতে মুচু নিচু, এগুলো কি আমি তোমাকে বইতে ছবি দেখে দেখে বোঝানো সম্ভব? বইতে কীভাবে এক্সপ্লেন করবো আমি? বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে। তো এই যে বলছি আমি জানুয়ারি, এই যে আমার গত ফেব্রুয়ারি 28 মধ্যে এই যে ব্যাপারগুলো বলছি, এই অঙ্কের সলিউশন তো আমি বইতে দিয়ে দিতে পারবো, কিন্তু বোঝানোটা আমি কীভাবে দেবো? বুঝতে যদি হয় তো স্যারের কাছেই আসতে হবে, স্যারের কাছে শিখতে হবে। যদি বই দিয়েই সব হয়ে যেত তাহলে আমাদের মতন টিচারদের ভাই প্রয়োজন হতো না, ঠিক আছে। বই হচ্ছে প্র্যাকটিসের জন্য, বইটাকে রিভিশন করতে হেল্প করবে, আমার বেশি করে প্র্যাকটিস করতে হেল্প করবে, আমাকে রিভিশন করতে হেল্প করবে। কিন্তু শিখতে তো তোমাকে কোনো শিক্ষকের কাছেই প্রথমে হবে, ভালো একজনের কাছে তোমাকে শিখতে হবে। যতক্ষণ না শিখবে, যতক্ষণ না জানবে, যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হবে, ব্রেনে যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাস 28 দিন, এই যে জানুয়ারি ঢিবিতে ফেব্রুয়ারি আসছে, যেহেতু নন লিপি আর 28 নিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ ঢিবি 31, আবার এপ্রিল গত্ত মানে হচ্ছে 30, এইটুকু বুঝে গেছি, কোন মাস কত দিনে সেটা বুঝে গেছি। এবার অঙ্ক শুরু করছি, কতগুলো দিন চলো গুনি, আমার আগে থেকে কে বলতে পারে কদিন হচ্ছে? 5ই ফেব্রুয়ারি 2017 থেকে, তাহলে ফেব্রুয়ারি মাসে কদিন হচ্ছে বলো তো? তুমি 5 তারিখে 73 দিন বলছো, ভেরি গুড অনেকে। তুমি 5 তারিখে আমার থেকে ধার করছো, ঠিক আছে, সরল সুদের হারে তুমি, আমি ব্যাংকে ধর ম্যানেজার, আমার থেকে তুমি লোন নিতে এসছো, তাহলে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে তুমি আমার থেকে লোন নিলে, তাহলে তুমি 5 তারিখ কি কাউন্ট করবে না? 5 তারিখ কাউন্ট করবে না। আজকে যদি আমি লোন নেই, কালকে থেকে আমার কাউন্ট শুরু হবে 5 তারিখ থেকে, তো 5 তারিখ বাদ দাও, 6, 7, 8, 9, 10 এইভাবে করে তুমি
যেহেতু 28 দিন, তুমি 28 থেকে 5 দিন, প্রথম 5 দিন বাদ দিয়ে দাও, মানে 23 দিন নেবে তুমি। ফেব্রুয়ারির 23 দিন তুমি নেবে, ফেব্রুয়ারি 23 দিন তোমার লোন অ্যামাউন্ট খাটবে। মার্চ যেহেতু 31 দিন, মার্চে পুরো 31 দিনই তুমি ইউজ করবে। আর এপ্রিলের ক তারিখ অবধি, এপ্রিলের 19 তারিখ অবধি, এপ্রিলের পুরো 19 তারিখ অবধি নেবে, কারণ 19 তারিখ অবধি তোমার লোন অ্যামাউন্ট চলবে। ঠিক আছে, ওপরেগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো বোঝানোর জন্য জাস্ট লিখেছিলাম, বাচ্চা জিনিস লিখে রাখবে। চলো বুঝে গেলে? তাহলে যোগ করে এবার তুমি দেখো তোমার টোটাল কদিন আসছে ভাই। তোমার কদিন আসছে? 9 একে 10, আর 3 এ 13, 3 হাতে রইল 1, 1 একে 2, আর 3 এ 2 5, আর 2 এ 7, 73 দিন হচ্ছে। 73 দিন। একটা সিম্পল জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, যখন এই ধরনের যোগ তুমি করবে বা দিনের ক্যালকুলেশন করবে, এই 5ই ফেব্রুয়ারি আর 19 এপ্রিল তো প্রথম থেকে একদিন বাদ যায়, 5 তারিখ কাউন্ট করবে, 6 তারিখ থেকে কাউন্ট শুরু করবে, আর লাস্টের ডেটটা পুরো নেবে, এটা মনে রাখবে। হয় প্রথম দিক থেকে এক বাদ দিতে হয় একদিন, বা শেষের দিক থেকে একদিন বাদ দিতে হয়, এটাই নিয়ম। তো যাই হোক, আমরা নিশ্চয়ই যখন গণনা করি, ঠিক আছে, তখন নিশ্চয়ই এইভাবে বলি যে ধরো 6 এর সঙ্গে আমি বললাম 5 যোগ কর, বলে স্যার 6 এর সঙ্গে 5, 6 এর পরে 7, 8, আমরা এক ঘর পর থেকে বলি না, আমরা নিশ্চয়ই 6 থেকে বলি না, তাই না? ঠিক ওরকম ভাবে তোমার কাউন্টটা এক ঘর পর থেকে হবে। 73 দিন। এবার 73 দিন মানে আমার জানি কত, 73/365 বছর, এটা হচ্ছে আমার কি মেন টাইম। ব্যাস, বের করে মেন অঙ্ক হয়ে গেছে, এটাই মেন। এবার অঙ্কে যাই বলুক না কেন তুমি পারবে। তোমাকে 5,000 টাকার উপর বার্ষিক এত % সরল সুদের হারে চেয়েছে, তাহলে সুদ চেয়েছে, তাহলে PRT/100 করে দাও। পি তোমার কত? পি হচ্ছে তোমার 5,000 টাকা, পি। আর আর তোমার কত? 6.25। আর টি তোমার কত? 73/365। PRT/100 হয়, এই যে নিচে একটা 100 চাপিয়ে দাও, আর এই দশমিক তুলে দশমিক করে দুটো সংখ্যা আর দুটো শূন্য বাড়িয়ে দাও, এই যে PRT/100 করে দিলাম। টি মানে 73/365, ফর্মুলা ফেলে দিয়েছে, সুদ চেয়েছে। ব্যাস, ক্যালকুলেশন করে বলো কি অ্যান্সার এসছে, তাড়াতাড়ি বলো কি অ্যান্সার আসছে। স্যার এইমাত্র ফ্লিপকার্টে বইটা এলো, দেখো কেমন লাগছে, বইটা হাতে নিয়ে দেখো। আমি তোমাকে এইটুকু বলতে পারি, তোমরা বিভিন্ন রকম বাজার চলতি বই কেন না, এই মুহূর্তে যে বইটা পেয়েছো হাতে, হাতে নিয়ে দেখো তো বইয়ের যে কোয়ালিটি, পেজের কোয়ালিটি, বইয়ের কোয়ালিটি, এরকম কোয়ালিটির বই তোমার কাছে আরও অনেক বই আছে, কম্পিটিটিভ জন্য তুমি পড়ছো নিশ্চয়ই, তোমার কাছে বইপত্র আছে। এই কোয়ালিটির একটা বই তোমার কাছে আছে, একবার দেখো তো। এরকম পেজের কোয়ালিটি, এরকম সুন্দরভাবে জিনিসটাকে একদম উপরে প্লাস্টিক মলার দিয়ে একদম সুন্দরভাবে দেখো তো, পাবে না। আমরা একদম এই বই বেস্ট করার চক্করে জানো কেস খেয়ে গেছি। কি কেস জানো? বইয়ের ওজন বেড়ে গেছে, অনেক ঝামেলা আছে গো, বিশ্বাস করো। ঠিক আছে, 500 গ্রামের সামান্য যদি 1 গ্রাম উপরে চলে যায়, ডেলিভারি চার্জ অনেক বেশি নিয়ে নেয়, অনেক ঝামেলা। ঠিক আছে, স্যার এইমাত্র অ্যামাজনে গিয়ে 5 স্টার দিয়ে আসলাম, কোয়ালিটি সেরা। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও সেরা, কোয়ালিটিও সেরা। চলো, 62.50 টাকা। হয়তো পরের বার একটু হালকা পেজের মানে পেজটা সে দেখবে মলাট, সেই বলে না আর্ট পেপারের মতন হয়ে গেছে, অতিরিক্ত মোটা হয়ে গেছে। অতিরিক্ত ভালো কোয়ালিটি করতে গিয়ে ওজন বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে গেলে একটু সমস্যা হয়। মানে প্রথমবারে তোমাদের সুবিধার জন্য বই সব ছাড়ছি, তো বলতে গেলে খরচা উঠছে না, এমন হয়ে গেছে। মানে বইয়ের অত্যাধিক ভালো কোয়ালিটি করার চক্করে। ঠিক আছে, এবার জানতাম না তো না এত কিছু সিস্টেম, প্রথমবার বই লঞ্চ করেছি অ্যামাজন ফ্লিপকার্টে, এত হিডেন চার্জ রয়েছে জানতামই না। ঠিক আছে, এক্সট্রা কস্ট এত বেশি পড়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্যার আপনাকে ভরসা করে আজকে আমি ব্যাচ নিলাম, তোমার ভরসা নিশ্চয়ই রাখবো। অনেক ছাত্রছাত্রী এই ভরসায় চাকরি পেয়ে গেছে, তুমিও পাবে। নেক্সট এনটিপিসিতে দেখ এটা করো। বইতে একটা চ্যালেঞ্জ কি চলে আসে জানো তো, বইতে না বেশি শর্ট অ্যাপ্রোচ ভাই দেওয়া যায় না। শর্ট অ্যাপ্রোচ দেবো, যারা শেখেনি আমার কাছে, যারা অনেকেও এমন আছে যারা ধরো মার্কেট থেকে বই নিল, যারা আমার কাছে ব্যাচে পড়ছে না, ওরা বলবি ওরে বাপরে বাপ কী দিয়েছে, ধোঁয়া দেখছি, এত শর্ট দিয়েছে তো কিছুই বুঝতে পারছি না, কী করতে দিয়েছে, এরকম ব্যাপার হবে। তো বইটাকে না এমনভাবে সলিউশনগুলো দিতে হয় বাধ্য হয়ে, যে যারা ধরো ব্যাচে পড়েনি তারাও যাতে কিছু মানে বেশিরভাগ কোশ্চেন যাতে বুঝতে পারে, সেরকম মানে সব দিক বিচার বিবেচনা করে এরকম পড়া হয়েছে। তো তোমরা ব্যাচের সঙ্গে বইয়ের যে সলিউশন, ব্যাচে যে শিখছো না ওই সলিউশনে পুরোপুরি মিল পাবে না। ঠিক আছে, ওর চিন্তা ভাবনা আলাদা। ব্যাচে যখন শেখাই ভাই অন্যরকমভাবে হয় ব্যাপারটা। ঠিক আছে, আমি যখন শেখাই তোমরাও মজা পাও, আমি অন্যরকমভাবে শেখাই। এই জিনিসটাকে কোনোদিনও বইতে রূপ দেওয়া সম্ভবই নয়, কারণ এটা আমি মুখে যে কথা বলছি তোমাকে যে বোঝাচ্ছি, এই জিনিসটাকে বইতে রূপ দেওয়া কোনোদিনও সম্ভব নয়। এই জিনিসটা যদি বেশি বইতে রূপ দিতে যাই তখন মাথার উপর দিয়ে চলে যাবে, যারা আমার ধরো ব্যাচে ভর্তি নেই দেখবে কিচ্ছু বুঝবে না, শর্ট অ্যাপ্রোচ। তো আমি শর্ট প্লাস কিছুটা এক্সপ্লেন সব কিছু মিশিয়ে জিনিসটাকে ব্যালেন্স করেছি। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে ওই সলিউশন না করে তোমার ব্যাচ থেকে ভালো করে প্র্যাকটিস করা, নিজে কোশ্চেনগুলোকে পারা আর অ্যান্সার কিতে মেলানো। যেটা পারবেন একটু দেখে নেবে, ব্রেন কাজ করবে তখন। তবে হ্যাঁ, ব্যাচের কোশ্চেন আগে ভালো করে প্র্যাকটিস করে নেবে, তারপর বইটাকে প্র্যাকটিস হিসাবে নাও, যে আমি বইতে যত কোশ্চেন আছে নিজে পারি, সেই চ্যালেঞ্জ নাও। যেটা পারবে না একটু সলিউশনটা দেখে নেবে, আর স্যার যে বইতে যে সলিউশন আছে ওটাই আমাকে করতে হবে তার কোনো মানে নেই। তোমাকে আমি তো শিখিয়েছি এখানে শর্ট অ্যাপ্রোচ, প্রত্যেকেও শর্ট অ্যাপ্রোচ দেখবে শেখানো আছে, তো তুমি নিজের কায়দায় করো। বইতে যে সলিউশন আছে সেটা করতে হবে তার তো মানে নেই, তুমি আর তার থেকেও শর্ট অ্যাপ্রোচ দেখবে, হয়তো আমি তোমাকে ক্লাসে শিখিয়ে রেখেছি সেই কোশ্চেনের, সেটা তুমি খেলো। ঠিক আছে।
সবার কথা ভেবে বইটা সবার হাতে যাবে, যারা ব্যাচে আছে যারা ব্যাচে নেই সবার হাতে যাবে, কিন্তু তুমি ব্যাচে আছো প্লাস বই নিচ্ছ, তোমার চিন্তা ভাবনা তোমার প্ল্যানিং আলাদা হবে, অন্যদের প্ল্যানিং আলাদা হবে, অনেক কিছু ভাবনা চিন্তা করে বেস্ট প্ল্যানিং করা আছে। ঠিক আছে চলো, তুমি বইয়ের সলিউশনের দিকে তোমার মেন টার্গেট থাকবে আমি বইয়ের সলিউশন দেখবোই না, দেখার যাতে প্রয়োজনই না হয়। আমি তো প্র্যাকটিসের জন্য নিয়েছি, নিজেকে চেক করার জন্য নিয়েছি, রিভিশন করার জন্য নিয়েছি। তুমি ওটাকে মক টেস্ট আকারে নাও না, চ্যাপ্টার টেস্ট আকারে নাও। 2023-24 হয়তো প্র্যাকটিস করলে 2025-এর কোশ্চেন চ্যাপ্টার টেস্ট, তোমার নিজের প্র্যাকটিস নিজে। 2023-এর কোশ্চেন আছে, 2024-এর কোশ্চেন আছে, 2025-এর কোশ্চেন আছে। 2023 আর 24 রিভিশন করবে মিলাবে, অ্যান্সার কি মিলাবে। 2025 যত কোশ্চেন আছে তুমি নিজেকে নিজের টেস্ট নেবে, চ্যাপ্টার টেস্ট হয়ে গেল, করবে অ্যান্সার কি মিলাবে, তুমি দেখো কত স্কোর করতে পারলে। যেগুলো পারবে না সেগুলো অ্যান্সার দেখবে। চলো, প্রত্যেকে 135 অ্যান্সার দিয়ে দিয়েছো, আমার মনে হয় না এটা করার প্রয়োজন আছে। এই রে মাঝখানে তো আবার এক দুজন আবার 46-35 দিয়ে দিয়েছো, এবার কার্ডটা আমি ঠিক নেই, বলো কার্ডটা ঠিক নেই। 26শে মার্চ থেকে 7ই জুন কদিন এসছে আমাকে বলে দাও। মার্চ থেকে জুন, ঠিক আছে, মার্চ এপ্রিল মে জুন, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ তোমার 31 দিনে হয়, ঠিক আছে, মার্চ এপ্রিল 30 দিন, মার্চ এপ্রিল মে আবার 31 দিন, জুন আবার 30 দিন, ঠিক আছে, মার্চ এপ্রিল মে জুন এইভাবে হয়। এবার মার্চ মাসে 26শে মার্চ, মার্চ মাসে তোমার 31 দিন, তাহলে 26শে মার্চ যদি হয় 26, 27, 27, 28, 29, 30, 31, 5 দিন নেবে, 26 তারিখ বাদ। এপ্রিলে পুরো 30 দিন নেবে, মেতে পুরো 31 দিন নেবে। এবার জুনে ক তারিখ অবধি, জুনে 7ই জুন অবধি, 7 তারিখ অবধি পুরো নেবে। ক্লিয়ার বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। এবার কদিন এসছে ভাই বলো, 7 রাখে 8, 5-এ 13, হাতে হলো 1, 3 4 আর 3-এ 7, 73। বেশিরভাগ এই সমস্ত কোশ্চেনে 73 দিন আসার সম্ভাবনা বেশি থাকে। 73ই 99% বা 98% ক্ষেত্রে 73ই দেবে। যদি দেখো পরীক্ষার হলে আর টাইম নেই, 73 দিয়ে অঙ্ক করে দেবে। আর সাধারণত যদি এরকম পজিশন আসে যে তোমার কাছে একদম টাইম নেই, বেশিরভাগ অঙ্কে এই টাইপের কোশ্চেনে 73 দিন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। বেশিরভাগ অঙ্কে এই টাইপের কোশ্চেনে 73 দিন আসার সম্ভাবনা বেশি থাকে। হাতে টাইম থাকলে তো চেক করে নেবে, যদি টাইম ধরো নেই, একটা কোশ্চেন বাকি, কোনো রকম তাড়াতাড়ি করতে পারলে ভালো হয়, 73 দিয়ে চেক করে দেখে নেবে যে কোনো অপশন মিলছে কিনা। ঠিক আছে, তো 73 আসছে, 73 দিন মানে আমরা জানি 1/5 বছর। তোমার মাইন্ড এমনি থাকবে, কারণ 73/365 যখন করবো 1/5 বছর আসবে। এগুলো মুখস্থ হওয়া চাই, বারবার খাতা পেন ইউজ করবে না। ঠিক আছে, 73/365 মানেই হচ্ছে আমার আসবে কি 1/5 বছর, মাইন্ডে চলে আসবে না, হয়ে গেছে মুখস্থ টাইপের। 73/365 মানে 1/5 বছর হয়ে গেল, টাইম বের করে নিয়েছে। এবার অঙ্কে কি চেয়েছে, সরাসরি 4,500 টাকা ধার নেন, 4,500 টাকা ধার নিয়েছো। আর তোমার কত, আর 15%, টি হচ্ছে 1/, এখানে 1 দিয়ে দাও আর নিচে দিয়ে দাও, PRT/100। এই তো কোশ্চেন ভাই, কিছুই নেই। 5 9 45, 135ই তো অ্যান্সার আসছে। অপশন এ বেশিরভাগ ছাত্রছাত্রী দিয়েছো, সঠিক উত্তর দিয়েছো, 1 2 জন ভুল করেছো। উত্তরে কি চেয়েছে, হ্যাঁ হ্যাঁ, 135 যারা দিয়েছো ভুল করেছো, যে করেছো ঠিক আছে, ঠিক উত্তর দিয়েছো। সুব্রত নাকে দেখলো লিখেছে 4135 যদি না হয় আমার বিয়ে ক্যান্সেল করে দেবো, বিয়েই করবো না। ঠিক আছে, ঠিক আছে ঠিকই, কারণ তোমার উত্তরকে ঋণ পরিশোধের জন্য তাকে কত টাকা দিতে হবে। আরে ভাই, ঋণ যখন পরিশোধ করবে শুধু সুদ দেবে, আমার থেকে ধার নিয়েছো আসলটাকে দেবে। তো ঋণ পরিশোধ করতে বলেছে, তাহলে ঋণ পরিশোধ করা মানে কি, অ্যামাউন্ট বের করতে বলেছে অঙ্কে। ইচ্ছা করে এক্সামিনার আমাদের সামনে 135 দিয়েছে যাতে আমরা ভুল করি, আর সেই ভুলই তোমরা, কিছু ছাত্রছাত্রী না বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করেছো। তোমরা সুদ বের করে 135 টিক মেরেছো, ভাবো পরীক্ষার হলে কোশ্চেনটা সলভ করছো, আর ভুল করে কি কনফিডেন্স, শিওর ঠিক করেছে, এই কোশ্চেন তো স্যার শিখিয়েছিল, কোনো ব্যাপারই না, 135ই হবে, সাব্বাস বেটা। হঠাৎ করে দেখা গেল এই বাবা ভুল তো হলোই, আবার নেগেটিভ মার্কিং করে আবার মাইনাস চলে গেল। আরে শোনাকো, তখন খুব কষ্ট হবে। তো কোশ্চেন ভালো করে পড়বে, ঋণ পরিশোধের জন্য তাকে কত টাকা দিতে হবে, ঋণ পরিশোধ করবে, তার মানে আসলের সঙ্গে সুদ যোগ হবে ভাই। 4,500 আসল টাকা তো দেবেই, তার সঙ্গে তুমি 135 টাকা দেবে। ঠিক আছে, तब जाके सही आंसर आएगा भाई, 4635। ঠিক আছে, কম ছাত্রছাত্রী অপশন ডি দিয়েছো, কিন্তু যারা দিয়েছো তাদেরকে আমার স্যালুট, ভেরি গুড। ঠিক আছে, তারা মন দিয়ে অঙ্কটা পড়েছো তার মানে। অ্যাকচুয়ালি স্যার আপনিও তো ভুল করেছেন, ঠিক আছে চলো মেনেই নিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলো তো, তোমরা যখন একসঙ্গে অনেক ছাত্রছাত্রী ভুল দাও না, আমি শিওর হয়েছি, তেমন ওটাই শিওর সবাই এত ছাত্রছাত্রী ভুল দেবে কি করে। তারপরে যে 1 2 জন অন্যরকম দেয় তখন ডাউট আসে। ঠিক আছে, তো করতে করতে আমি যখন হঠাৎ করে এখানটা 135 টিক মারতে গিয়েও কিন্তু মারিনি, হ্যাঁ
কারণ ঋণ পরিশোধ হট করে কিন্তু আমি লাস্ট লাইন পড়েছি যে একবার দেখে নেই, চলো 135 তো দিয়েছে ঋণ পরিশোধের জন্য, তাকে যে ঋণ পরিশোধ যে দেখেছি তখনই আমার হট করে ব্রেনে ক্লিক করেছে, আচ্ছা তোমরা যারা 135 গড়ে দিয়েছো 135 কিন্তু বল দিয়েছো। আর আমি যখন এখানে 135 বের করেছি যে আচ্ছা সুদই হয়তো চেয়েছে, কিন্তু যখন অঙ্ক টিক মেরে এখানে তাকালাম ঋণ পরিশোধের জন্য, তখন হট করে আমি ধরতে পারলাম যে তুমি ভুল দিয়েছো। কমসে কম লাস্টে কিন্তু দেখানো একবার। সঞ্জীব দাস লিখেছে স্যার বউয়ের ক্যান্সার ধরা পড়েছে, এই জন্য সব ক্লাস জয়েন করতে পারছি না, খুবই দুঃখের খবর। ঠিক আছে, তোমার ওয়াইফ ভালো থাক এটাই কামনা করবো, সুস্থ হয়ে যাক। অবশ্যই পাশাপাশি রেকর্ডেড ক্লাস করো, এটুকুই বলবো ভাই। ঠিক আছে, সমস্যা কেটে দাও। হ্যাঁ এখনই ক্লাস হয়ে গেলে তারপরে আসো। আচ্ছা, দুটো কোশ্চেন চলো এসডব্লিউ দিচ্ছি। ঠিক আছে, এ ওর ইয়ে একটা সিজিএল এর কোশ্চেন আছে, এটা একটু চেষ্টা করবে কারণ একটু অন্যভাবে দিয়েছে কোশ্চেন, এই 2012 সাল আছে তাই। ঠিক আছে, তবে একটা ক্লু আমি দিয়ে দিচ্ছি, যদি লিপিয়ার সালও আসে ক্যালকুলেশনের সুবিধার জন্য যে নিকটতম পূর্ণসংখ্যার আনুমানিক মান, যদি লিপিয়ারও আসে হিসাব মতন দিন সংখ্যা 366 দিনে হওয়া উচিত, তাই না? যে দিন আসবে তাকে 366 দিয়ে ভাগ করা উচিত, কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা 365 দিয়ে অঙ্ক করবে, সুবিধা হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি লিপিয়ার সালও দেয় 366 ধরে করতে যাবে না, ক্যালকুলেশনটা বেশি জটিল হবে, 366 ধরে না করে 365 নিয়েই করবে, এইটুকু ক্লু আমি তোমাকে দিলাম। ঠিক আছে, হ্যাঁ লিপিয়ার দিয়ে সাল দিয়ে অঙ্ক খুব কম দেয়, কিন্তু তবু একটা কোশ্চেন আমি তোমাকে দিলাম, এটা তুমি কি করবে যদি দেয় সামনে আপকামিং এক্সামে, যাতে তুমি পারো, তার জন্য যে কোনো পরীক্ষায় আসতে পারে এটা, তোমার কি করতে হবে, যদি লিপিয়ার সাল দেয় তুমি 365 ধরেই অঙ্ক করবে। বাকি দিন সংখ্যাটা এখানে যেহেতু লিপিয়ার, বারবার বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাস কিন্তু, যদি ফেব্রুয়ারি থেকে থাকে, হ্যাঁ তো জানুয়ারি আছে ফেব্রুয়ারি আছে। ঠিক আছে, 24শে জানুয়ারি 2012 থেকে ব্যাংকে সরকারি টাকা ঋণ নিয়েছে এবং 8ই জুন, হ্যাঁ ফেব্রুয়ারি মাস 29-এ নিতে হবে। ঠিক আছে, দিন সংখ্যা 29 হিসাবে নিয়ে ক্যালকুলেশন করবে, আর 365 নিয়েই করবে। ফেব্রুয়ারিটা 29 দিন নেবে, আর 366 দিয়ে ভাগ না করে 365 দিয়ে ভাগ করবে, অঙ্ক হওয়া চাই বাড়িতে। ঠিক আছে, দুটো কোশ্চেন মাত্র এসডব্লিউ দিয়েছে, এটা তো প্রত্যেকেই পারবে। চলো, আজ এই অঙ্কের ক্ষেত্রে একটা দেখো সুন্দর জিনিস দিয়েছে, উভয় দিনই অন্তর্ভুক্ত। মানে এই কোশ্চেনের ক্ষেত্রে বলে দিয়েছে যে তুমি দুটো দিনই কাউন্ট করে, মানে আমরা যে একটা দিন পর থেকে ধরো 5 তারিখের পরে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ এইভাবে কাউন্ট করি, সেটা না করে এই কোশ্চেন যখন বলে দিয়েছে ব্র্যাকেটে যে দুটো দিনই কাউন্ট, অর্থাৎ যে ডেট থেকে শুরু হবে 2 আগস্ট বা 22শে মে, 22 তারিখটাকেও নেবে দিন সংখ্যা, এইটুকু ক্লু দিয়ে দিলাম, দুটো কোশ্চেন বাড়ি থেকে করে আনবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমি এই অবধি রাখবো। আর তোমাকে যেটা বলার, যারা অ্যামাজন ফ্লিপকার্টে বই অর্ডার দাওনি দিয়ে দাও তাড়াতাড়ি, যারা দিয়ে দিয়েছো অবশ্যই ভুলে যাবে, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার প্রথম। ঠিক আছে, যাও অ্যামাজন এবং ফ্লিপকার্টে নিজের মনের কথা জানাও, 5 স্টার রেটিং সহ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, জব তক हम लोग तोड़ेंगे नहीं तब तक हम लोग छोड़ेंगे नहीं। चलो जय हिंद, टाटा, बाय बाय।